আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। তরুণ তরুণীদের কলরবে মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। আজ কোনো পাঠসভা নেই, নেই কোনো চিন্তা। বিশালাকার বিশালাকার বৃক্ষজালের শাখা প্রশাখা ছিঁড়ে মিষ্টি রোদে উদ্ভাসিত এই সকাল। হালকা শীতলতা ও উষ্ণতার মাঝে আয়োজনে ব্যস্ত সর্বজন। কিন্তু ঘুম ভাঙেনি ফরহাদের। শিরিনের মায়ের হাতের খুদের ভাত খেয়ে গাদার খাটুনি খেটেছে। বাজার করা থেকে শুরু করে স্টল সাজানো অবধি সব কাজ করতে হয়েছে। ঘুমোতে পেরেছে মাত্র 2 ঘন্টা। রক্তিম আভায় চেয়ে থাকা চোখগুলো খুলে রাখা দেয়, কিন্তু হৃদয়ে তৎপরতা। ঘুম জলে যাক, তার রূপাকে ধারণ করা অতীব জরুরি। তাই 7-5 না ভেবে মেরুন রঙের পাঞ্জাবিটা গায়ে দিয়ে পারফিউম স্প্রে করে নিল। প্রথমে একটি জ্যাকেট বের করে সিঙ্গেল আলমারি থেকে আয়নায় নিজেকে পরখ করলো একবার। নিজেকে নিজেই কটূক্তি করে বলল, ছ্যাঃ, জঘন্য। জ্যাকেট টেনে খুলে ফেললো। আলমারি থেকে কালো রঙের শাল বের করলো। গ্রান শুকে নেয় একবার। কেমন যেন এক মামা গন্ধ হবেই না কেন, তার মায়ের হাতেই তৈরি। ফরহাদ শাল ঘুরিয়ে গায়ে পেঁচিয়ে বিছানায় বসে ফোন হাতে নিয়ে এক পরিচিত নাম্বারে ফোন মিলায়। অন্য পাশ থেকে ফোন রিসিভ হওয়ায় বলে উঠল, শরীর কেমন? অন্য পাশ থেকে জবাব এলো, আলহামদুলিল্লাহ আব্বা, তোর কি অবস্থা? চলছে ভালোই। ফোনের অন্য পাশে ফাতেমা বেগম, ফরহাদের মা। ছেলের ফোন পেয়েছেন 2 দিন পরে। নানান ব্যস্ততায় নিয়মিত কথা বলা হয় না। ফাতেমা বেগম পরম মমতাময়ী কণ্ঠে সুদান, খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি বাইরের হাবিজাবি খেয়ে বেঁচে আছিস? করি তো, গতকালও খুদের ভাত খেলাম। যাক, তুই খেলেই আমার পেট ভরে। ফরহাদ হাসলো আর বলল, হেডমাস্টার কোথায়? হাঁটতে বেরিয়েছেন। একটু পর তো আবার বাচ্চাদের স্কুল শুরু হবে। আর তোমার ক্লাস কয়টায়? 10টা থেকে 11টা। শোন, বাবার সাথে কল করে একবার কথা বলে নিস। চিন্তা করে কিন্তু। ফরহাদের বাবা ফখরুল সাহেব গ্রামের একটি স্কুলের হেডমাস্টার। তার নিজেরই স্কুল সেটি। সেখানে শিক্ষকতা করেন ফাতেমা বেগম। দুজনেই চাকরিজীবী মানুষ। পড়াশোনার ব্যাপারে ভীষণ কড়া। মনে পড়ল সেই পুরনো স্মৃতি। কতই না মার খেয়েছে এই পড়ার কারণে। ফরহাদ ছিল দুরন্ত। গৃহশিক্ষক এলেই বাদরের মতো জানালা ধরে ঝুলে থাকতো। বেশ বিরক্ত করত পড়াশোনা নিয়ে। সেসব এখন স্মৃতি। তবে পড়াশোনার প্রতি তার এখনো কোনো মনোযোগ নেই। ফরহাদ এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। তোমার জন্য 2টো শাড়ি আর হেডমাস্টারের জন্য 2টো পাঞ্জাবি পাঠিয়েছি। ডেলিভারি ম্যান এলে রিসিভ করবে, কেমন? ফোন কাছে রেখো। রাখছি। আর হ্যাঁ, নিজেদের খেয়াল রাখবে। তুইও ভালো থাকিস বাবা। বাইক নিয়ে বেরিয়ে পড়েছে ফরহাদ। পলাশী থেকে ক্যাম্পাসে আসতে বেশি একটা সময় ব্যয় হয় না। মিনিট 10-এর মধ্যে এসে হাজির হওয়া যায়। কিন্তু এই 10 মিনিটও তর সইল না সামিরের। কম হলেও 10টি ফোন করেছে এই পর্যন্ত। ক্যাম্পাসের পার্কিং বাইক রেখে ফোন হাতে নিয়ে এগিয়ে যেতে থাকে সুবিশাল মাঠের দিকে। গ্রুপে মেসেজ এসেছে, মেয়েরা পিঠে নিয়ে বেরিয়ে গেছে। আগেই যেন সব ঠিকঠাক করে রাখে ছেলেরা। ফরহাদ এসেই সামিরের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমি তো বাইকে আছি। এরোপ্লেনে না, সময় লাগবে, স্বাভাবিক। এত কল করার কি আছে? সামির ব্রুকুটি করে বলল, তোকে ছাড়া ভালো লাগে না। অশ্লীল কথাবার্তা বলবি না। তুই সব কথা নেগেটিভ ভাবে নিস কেন? স্টলের ভেতর পেতে রাখা চেয়ারে পিঠ এলিয়ে দিতে দিতে জবাব ছুড়ে ফরহাদ। যে যেমন তার কথা তেমন ভাবেই নেই। এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কিন্তু লোকসান আছে। এক কথা 2 কথায় তর্ক বেঁধে যাবে। শেষমেশ মুখ বোতা হয়ে থাকবে সবার। ফরহাদের কাছে একটি পুরনো মডেলের ক্যামেরা আছে, সনি সাইবার শট DSC-W45। ইচ্ছে করেই 2007-এর ক্যামেরাটি কিনেছে। বর্তমানের আধুনিক ক্যামেরা তার কেন যেন হজম হয় না। সেসবের মান ভালো হলেও নস্টালজিক অনুভূতি দেয় না। ফরহাদ পকেট থেকে বের করে লেন্স মুছে নিল সামান্য। স্টলের সামনে একদল গানের অনুশীলন করছে। তাদের পারফরমেন্স আছে সন্ধ্যার দিকে। ফরহাদ ক্যামেরা অন করে তাদের ভিডিও করতে লাগলো। তারা সারা গলায় গান ধরেছে, ভুবন মোহন গোরা কোন মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা কোন মণিজনার মনোহরা, মণিজনার মনোহরা ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই যাই পাই গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেবে না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের
ব্রজের কুলে কুলে যাব, ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রাঙা ধুলো। গান আর সুর ধরেই চলছে। শেষ লাইনে ফরহাদের মস্তিষ্ক চলছে না, নিষ্ক্রিয় হতে শুরু করলো সামনের দৃশ্যে। অপরূপ এক সৌন্দর্যের মহিমা দেখে দৃষ্টি স্থবির। ব্যস্ত নীল শাড়ির কুচিগুলো, হাতের চুড়িগুলো নিশ্চয়ই স্থির নেই। কদমের তালে রিনিঝিনি আওয়াজ তুলছে। সে ধ্বনি যেন ফরহাদের কানে পৌঁছাচ্ছে। মস্তিষ্ক অনুমান করে নিতে লাগলো সেই ঝংকারকে। দেহ বায়ব স্থির, তবে হৃদয়ের উত্তাল ঘূর্ণিঝড়ের কথা কাকে জানাবে। রাধার প্রেমে মাতোয়ারা লাইনটি যেন ব্যঙ্গ করলো ফরহাদকে, যেন নীরবে বলে গেল সেও রাধার প্রেমে মাতোয়ারা। ফরহাদ দেখলো, দেখেই গেল তাকে নীল শাড়িতে। ধ্যান তার অনিচ্ছায় ভেঙে চুরমার হয় কিছু মুহূর্ত বাদে। শোভা বেগমও এসেছেন। ফরহাদ দ্রুত মুখ ফিরিয়ে নিল। ভারী নিঃশ্বাস ফেলে সরে বসলো নিজের স্থান থেকে। বেকাবু মনকে স্থির করতে হবে যে কোনো উপায়ে। তোদের কি বিয়ে লেগেছে? শাড়ি পরেছিস কোন খুশিতে? সামির অদ্ভুত মুখভঙ্গিতে বলে ওঠে, কেননা সব মেয়ের পরনেই শাড়ি। রাত্রি খট করে বলে ওঠে, তোদের মতো কামলা সেজে আসবো নাকি? সামির দুহাত সরিয়ে নিজের পাঞ্জাবি দেখিয়ে বলল, কোন দিক দিয়ে কামলা লাগছে? পাঞ্জাবি পরেছিস দেখিস না? নিশি টিটকারি করে বলল, কয়লা ধুলে ময়লা যায় না। সামির রেগে মেগে বলে, এই কি বললি? যা শুনেছিস তাই বলেছি। নিশি দ্বিগুণ ঝাঁঝালো স্বরে বলল। সামির বিড়বিড় করে বলল, সব ঝাঁঝালো লঙ্কা এসে আমার ঘাড়েই পড়েছে। হাতে থাকা পিঠাগুলো সাজাতে শুরু করেছে শিরিন। শোভা বেগম চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখতে শুরু করলেন। আগে কখনো এত বড় ক্যাম্পাস তিনি দেখেননি। তাকে দেখেই বোঝা গেল সে অতিরিক্ত খুশি। দোকানের নাম ফলকে নিজের নাম দেখে একগাল হেসে বললেন, খুব সুন্দর আয়োজন করেছো তোমরা। শাহেদ বলল, থ্যাংক ইউ আন্টি, আসুন বসুন এখানে। শাহেদ স্টলের একপাশে চেয়ার টেনে বসতে দিল শোভা বেগমকে। ফরহাদ নিজের চোখ ফোনের ভেতর গেড়ে আছে, কিছুতেই তাকাবে না শিরিনের দিকে। তার মা পাশেই আছে, তাকালেই মান সম্মান শেষ। শিরিন একবার যদিও দেখেছে ফরহাদকে। মেরুন পাঞ্জাবি ঢেকে আছে কালো শালের আড়ালে, মুখটা গম্ভীর। কিছু সময় চুপ থেকে স্টলের বাইরে গিয়ে বন্ধুদের সাথে হেসে খেলে কথা বলতে দেখে অবাক হলো শিরিন। তার সাথে কেন কথা বলে না বন্ধুদের সামনে? তাদের আড়ালে তো ঠিকই বলে, কিন্তু তাদের সামনে এমন দ্বিচারিতা কেন? বিষয়টি আজকাল শিরিনকে ভাবাচ্ছে। শিরিন নিজেদের জন্য কিছু পিঠা আলাদা করলো। প্রথমেই মাকে দিয়ে বাকিদের দিতে লাগলো। সামির শাহেদকে দিয়ে ফরহাদের দিকে এগিয়ে দিতেই অন্যদিকে ফিরে বলল, বাকিদের দিন, আমি পরে খাবো। শিরিন অসম্মান বোধ করে। লোকটাকে সে ঠিকঠাক বোঝে না। এই ভালো এই খারাপ। তার সাথে একান্তে তার যা আচরণ সেটি কি আসল, নাকি এই মুহূর্তে যে ভঙ্গিতে আছে সেটি আসল? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিরিনের মনে। স্টলে মোটামুটি ভিড় আছে, সবাই পিঠা পছন্দ করছে, কিনে খাচ্ছে, আর শোভা বেগমের প্রশংসায় পঞ্চমুখ। মায়ের মুখে হাসি দেখে শিরিনও হাসলো। বলল, তুমি খুব খুশি তাই না মা? হ্যাঁ রে, ভালোই লাগছে আমার। আমিও খুশি। মধ্যাহ্ন বিরতিতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডিসপোজেবল ফুড বক্সে বিরিয়ানি কিনে আনা হয়েছে। সবাই খেয়ে দিয়ে বিশ্রাম করতে আগ্রহী। দোকানে তেমন ভিড় নেই এই মুহূর্তে। ফরহাদ সেখানে থেকেও নেই, তবে শুধু বন্ধুদের জন্য। শিরিনের মনে প্রশ্ন জাগলো, তার জন্যেও কি থাকা উচিত ছিল? কথা ছিল থাকার। তাহলে এসব কেনই ভাবছে? তবে তার মন উদাস, ভারী উদাস এমন ব্যবহারে। আয় গ্রুপ ছবি তুলি। রেশমার বলতে দেরি, কিন্তু সবার জড়ো হতে দেরি হয়নি। ফরহাদ অলস দেহ নিয়ে উঠেই গেল, কিন্তু নাকচ করলো শিরিন। জড়তা গ্রাস করলো তাকে। বলল, আমি তুলব না। রাত্রি সুদাই কেন? আমার ছবি ভালো আসে না, প্লিজ জোর করবেন না। আরে কে বলেছে ভালো আসে না? আসবে, তুমি এসো তো, সামির বলল। শিরিন মিনতির সুরে বলল, না প্লিজ। আর জোর করেনি কেউই, নিজেদের মতো ছবি তুলেছে। ছবি তোলা শেষে আকস্মিক গায়েব হয়ে গেল ফরহাদ। একজোড়া কাজল কালো চোখ তাকে খোঁজ করতে গিয়েও করলো না, বিড়বিড় করলো, যে দ্বৈত আচরণ করে তাকে খুঁজে কি লাভ। আড়াল থেকে অনেকগুলো ছবি তুলে নিয়েছে ফরহাদ। শিরিনের দৃষ্টির আড়ালে তার মায়াময় ম্লান মুখশ্রীর ছবি। সে এতটাই আড়ালে যে তাকে দেখা দুষ্কর। সে জানে না, একেবারেই জানে না তার ছবি কত ভালো আসে। অযথাই না করলো ছবি তুলতে। ফরহাদ সিদ্ধান্ত নিল, এই ছবিগুলো রূপাকে দেখাতেই হবে। তাকে নীল শাড়িতে রূপার মতোই লাগছে। এক ঘোর লাগা নেত্র তার প্রতি সম্পূর্ণই মশগুল। সেটি জানতে হবে তার। হঠাৎ করে এই যে স্নিগ্ধ অনুভূতি জন্ম নিয়েছে, সেই অনুভূতি কি একতরফা থাকবে নাকি? হয় অধিকার, নয় প্রত্যাখ্যান ভেবে স্টলের দিকে এগুলো ফরহাদ। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করেছে। এখন যাওয়া উচিত, যদিও তার কোনো কাজ নেই সেখানে।
ফরহাদ হেঁটে স্টলের দিকে এগোতেই কাড়াকাড়ি লাগলো রাত্রি নিশি আর রেশমার মাঝে। অফ সিজনের রজনীগন্ধার গাছরা কে নেবে? 3টি গাছরা আছে, কিন্তু তাদের শখ 2 হাতে সাজাবে, 1 হাতে নাকি মানায় না। হিসেব করলে 3টে গাছরা 2 হাতে একজনই পড়তে পারবে, তাহলে বাকি 2জন? ফরহাদ রাশভারী গলায় বলল, বাচ্চাদের মতো কাড়াকাড়ি করছিস কেন? 3জন 1 হাতে পড়, তাহলেই তো হলো। রাত্রি বলল, অন্য হাত খালি খালি লাগবে না? লাগুক তো, কি হয়েছে ভাই, বুড়ি বয়সে এসব ন্যাকামি তোদের মানাচ্ছে না? 3জন 3টে নেই, কথা শেষ। শেষ পর্যন্ত সহজ হিসেবেই সকলে মত দেয়, 3জন 3 হাতে পড়ে নিল। ঠিক তখন খেয়াল গেল শিরিনের দিকে। নিশি বলে ওঠে, শিরিন তোমার লাগবে না? শিরিন দুদিকে মাথা দুলিয়ে জবাব দিল, না না। আরে না কেন, আমারটা নাও। শিরিন জবাব দেয়, দরকার নেই, আমার হাতে চুড়ি আছে। রাত্রি বলল, একটা বেশি আনা উচিত ছিল। দূর, আপনারা প্লিজ মন খারাপ করবেন না, আমি সত্যিই কিছু মনে করিনি। ফরহাদ বিরক্ত হয়ে সরে গেল সেখান থেকে। করিডোরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। মধ্যিখানে সামির চেঁচাচ্ছে, তার কাজও তো এটি, হুটহাট গলা ফাটিয়ে চিৎকার করে ওঠা, নয়তো কথার মাঝখানে নিজেদের মাঝে কথা শুরু করা। তাছাড়া সে হয়তো আর কিছুই পারে না। এবারও কেচি খুঁজছে, কেচি খুঁজে খুঁজে হয়রান, পেল না। শিরিন তার অবস্থা দেখে বলল, আমি ক্রাফট রুম থেকে নিয়ে আসছি, আপনি শান্ত হন। শিরিন ক্রাফট রুমের দিকে এগোলো। এই শহরে দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, সাথে রোদের উষ্ণতা পুরোপুরি বিদায় নিল। শীতলতা ফের আধিপত্য বিস্তারের তৎপর। ক্রাফট রুমের ডান দিকে 4 নাম্বার সেলফে, তার হাত যাবে না সেখানে। শিরিন ছোট কাঠের স্টুল টেনে নেয়, সেখানে দাঁড়িয়ে কেচি নামাতে যাওয়ার পূর্বেই এক হাতে এসে সেই বক্স নামিয়ে নেয়। শিরিন খানিক ভয় পেয়ে গেল, হুট করে এভাবে কে হাত এগোলো। তড়িঘড়ি করে নিচে নেমে দেখলো ফরহাদকে। পড়ে গেলে কি হতো? শিরিন তেরসা জবাব দিল, কিছুই হতো না। ফরহাদের চোখের আকৃতি ছোট হয়ে আছে। ক্ষুদ্র নয়নে চেয়ে পর্যবেক্ষণ করলো শিরিনের মুখ। ফট করে প্রশ্ন করলো, আপনি কি রেগে? রেগে নয় তো কি, তার সাথে এমন দুমুখ আচরণ করলে কি তার খুশি থাকার কথা? শিরিনের রাগ হলো, কাটকাট গলায় অন্যদিকে ফিরে বলল, আমি জানি আমি আপনাদের মতো নই। আপনারা প্রাণবন্ত আর আমি একগুঁয়ে। আপনারা উচ্ছ্বাসে ফেটে পড়েন, আমি ঠিকঠাক হাসতেও জানি না। আপনাদের মাঝে আমি ভীষণ বেমানান, কিন্তু এটাই আমার ব্যক্তিত্ব। সবাই এক্সট্রোভার্ট হয় না, কিছু মানুষ আমার মতো ইন্ট্রোভার্টও হয়। তারপরও আমি চেষ্টা করছি আপনাদের সাথে তাল মেলানোর, কিন্তু আমার মনে হয় আপনি ভিন্ন আচরণ করছেন। এই মুহূর্তে আমার সাথে যেভাবে কথা বলছেন, সেই ভাবটা আপনার বন্ধুদের সামনে থাকে না। হয়তো তাদের সামনে আমার মতো একজন গাইয়া মেয়ের সাথে কথা বলতে লজ্জাবোধ করেন। আপনার সম্মানের ভয়ে, তাই না? ফরহাদের চোখ কপালে ওঠে। মেয়েটি 1 বাক্যের বেশি কথাও বলতে জানে? আগে তো জানতো না। রাগও দেখাচ্ছে আবার। নীরবে অবাক হলো ফরহাদ। ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ভুল ধারণা। ফরহাদের দিকে তাকিয়ে শিরিন জিজ্ঞাসা করে, সঠিক ধারণা কি জানতে পারি? অবশ্যই পারেন, তার আগে একটা কথা বলে ফেলুন। সুন্দর লাগছে আপনাকে। যে দৃষ্টি আবার ফিরিয়ে নিয়েছিল, সেটি 3য়বারের মতো ফরহাদের দিকে গেল। এই প্রশংসা আশা করিনি, তারপরও যেহেতু করেই ফেলেছেন। শিরিন ছোট করে বলল, ধন্যবাদ। সঠিক ধারণা জানানোর আগে আরেকটি কাজ বাকি। কি? পাঞ্জাবির পকেট থেকে একজোড়া রজনীগন্ধার গাছরা বের করলো ফরহাদ। শিরিন হতবাক হয়ে চেয়ে রইল সেদিকে। মালা এলো কোথা থেকে? ফরহাদ এনেছে তার জন্য। প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। ততক্ষণে ফরহাদ এগিয়ে আসে, বলে, অনুমতি দিন পরিয়ে দেওয়ার। দয়া করে না করবেন না। আর নিশ্চিন্তে থাকুন, আপনার হাতে আমার হাতের স্পর্শ লাগবে না, শুধু পরিয়ে দেব। কেন দেব সেটাও না হয় বলেই দেই। আপনি 1 হাত দিয়ে অন্য হাতের গাছরা বাঁধতে পারবেন না। হাঁ হয়ে শুনলো শুধু কথাগুলো শিরিন, আবার অনুমতি চাইছে। এবার যে দুটানায় পড়ে গেল, তার কি হবে? ফরহাদ জানে শিরিন অনুমতি দেবে না, তাই বলল, দেবেন নাকি এই রুমে আটকে রেখে চলে যাব? হুমকি দিচ্ছেন? আমি ভয় পাই না। বেশ সাহসী আপনি, তাহলে হাতে গিয়ে দিন। দরকার নেই আমার দরকার, ভীষণ দরকার। ঘোর লাগা কণ্ঠে আকস্মিক রুহ কেঁপে ওঠে শিরিনের। আজ করতে পারছে আসন্ন পরিস্থিতির আন্দাজ করতে পারছে ফরহাদকে, কিন্তু কি করবে? কি করা উচিত তার? পালাবে নাকি থাকবে? হাতটা দিন, কেউ এসে পড়লে বিষয়টা খারাপ দেখাবে। শিরিন আপনা আপনি হাত এগিয়ে দিল। ফরহাদ হাসে। নিরাপদ দূরত্ব রেখে গাছডার সুতোটো গিট দিতে দিতে বলল, আবার খুলে ফেলবেন কিছু সময় পর। ওদের সামনে পড়ে যাওয়ার দরকার নেই। আবার দ্বিমুখী আচরণ। ফরহাদ সামান্য শব্দ করে হাসলো, বলল, ভুল ধারণা সঠিক করি। শিরিন কোনো জবাব দিল না। অবচেতন মন জানতে চাইছে সেই সঠিক ধারণা, কিন্তু মুখে প্রকাশে অদৃশ্য বাধা। লোকটাকে নিয়ে হুট করেই ভাবতে ইচ্ছে হচ্ছে, আবার সেই ভাবনা দূরে ঠেলে দিতেও ইচ্ছে হচ্ছে। ফরহাদ 2 হাতে গাছরা পরিয়ে দিয়ে বলল, আমার প্রিয় কেউ যে আমার কতটা প্রিয় সেটা কেউ না জানুক, কেউ নজর না দিক।
কেউ হেও না করুক, আমার প্রিয় কেউ আমার একান্ত প্রিয় হয়েই থাকুক, নীরবে নিবৃতে যতনে